আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আবর্ত গতি বা সার্কুলার মোশন। সাধারণভাবে কোনো বস্তুর গতি দুই ধরনের গতির সম্মিলিত প্রকাশ হয়ে থাকে। একটিকে বলা হয় সরলরৈখিক গতি এবং অন্যটি হলো বৃত্তীয় গতি। সরলরৈখিক গতির ক্ষেত্রে বস্তু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর গমন করে বা এটাকে অনেক সময় রেখা গতিও বলা হয়ে থাকে। এবং বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুটি একটি নির্দিষ্ট বিন্দু অথবা অক্ষের সাপেক্ষে সেই অক্ষ থেকে দূরত্ব বজায় রেখে অথবা না রেখে একটা নির্দিষ্ট বৃত্তপথে গমন করে। এখন বস্তুর যে গতীয় অবস্থা, সেই গতীয় অবস্থাটা এই দুই গতির একটা সম্মিলিত অবস্থা। এখন সেই গতীয় অবস্থাটাকে পর্যালোচনা করার জন্য আমরা কতগুলো প্রাচলের সাহায্য নিয়ে থাকি, যেমন গতিবেগ, সরণ, ত্বরণ। এখন ত্বরণ বা অ্যাক্সিলারেশন হলো সেরকমই এক প্রকার ভেরিয়েবল বা প্রাচল, যেটা দিয়ে আমরা কোনো বস্তুর গতীয় অবস্থাকে পর্যালোচনা করতে পারি। এখন যদি বলা হয় যে ত্বরণ কাকে বলে, তাহলে উত্তর আসবে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় এবং অবভিয়াসলি বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গতিবেগের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কি শুধু মানের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হবে, না গতিবেগের দিকের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হবে, না দুটোরই পরিবর্তনের সাপেক্ষে আমরা গতি পরিবর্তনকে বিচার করব? আসলে গতিবেগ একটা ভেক্টর রাশি যার মান এবং দিক দুই আছে। সুতরাং গতিবেগের যে পরিবর্তন, যেটা ত্বরণের ডেফিনেশনে অন্তর্ভুক্ত, গতিবেগের সেই পরিবর্তন কিন্তু গতিবেগের মানের পরিবর্তন এবং গতিবেগের দিকের পরিবর্তন, এই দুই পরিবর্তনকেই নির্দেশ করে। কিন্তু সরলরৈখিক গতির ক্ষেত্রে ত্বরণের ক্ষেত্রে যে বেগের পরিবর্তন উল্লেখ করা হয়ে থাকে, সেই বেগের পরিবর্তন কিন্তু মানের পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই প্রকাশ পায়। যেমন ধরো, এই সরলরৈখিক গতির ক্ষেত্রে কোনো বস্তু যদি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং 10 মিনিট পর তার গতি দাঁড়ায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে তার বেগ বৃদ্ধির হার কত হবে? 10 কিলোমিটার প্রতি মিনিট। কিন্তু এখানে দেখো, সরলরৈখিক গতির ক্ষেত্রে ত্বরণ বা বেগ বৃদ্ধিটা যে দিকে ঘটছে, বস্তুর গতিও সেই দিকে। সুতরাং বেগ বৃদ্ধির হারটাও বস্তুর গতির দিকেই হবে। তাই সরলরৈখিক গতির ক্ষেত্রে ত্বরণের যে গতির অভিমুখ, সেটা গতিবেগের অভিমুখেই হয়ে থাকে। কিন্তু বস্তু যদি এবার বক্রপথে গমন করে, এই হচ্ছে বস্তু যখন সরলরৈখিক পথে গমন করছে, কিন্তু এবার বস্তু যদি মনে করা যাক এরকমভাবে বক্রপথে গমন করছে, এক্ষেত্রে মনে করা যাক একটা নির্দিষ্ট অবস্থান P আর এই একটা নির্দিষ্ট অবস্থান Q। P অবস্থানে বস্তুর তাৎক্ষণিক বেগ আমি ধরে নিচ্ছি v1 এবং Q অবস্থানে বস্তুর তাৎক্ষণিক গতিবেগ v2। তাহলে P অবস্থান থেকে Q অবস্থানে আসার জন্য তার গতিবেগের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা আমরা কি করে পাবো? এভাবে পেতে পারি। এই হলো v1, এই হলো v2, আর এই হবে ডেল্টা অফ v বা গতিবেগের পরিবর্তন সমান v2 মাইনাস
v1। এখানে পরিবর্তনটা দেখো, এখানে পরিবর্তন কিন্তু গতিবেগের দিককে ধরেই করা আছে, এবং মজার বিষয় হচ্ছে যে গতিবেগের যে পরিবর্তনের দিক সেটা কিন্তু গতিবেগের দিকের সাথে একই দিকে নয় কিন্তু। এখানে দেখো তাৎক্ষণিক গতিবেগটা এইদিকে ক্রিয়াশীল এপি অবস্থানে, এবং কি অবস্থানে তাৎক্ষণিক গতিবেগটা এইদিকে ক্রিয়াশীল, এবং দেখো গতিবেগের যে পরিবর্তনটা সেটা এইদিকে ক্রিয়াশীল। এবং দেখো P Q, এটা v1 আবার এটা v2। এবং লক্ষ্য করে দেখো q যত p এর দিকে অগ্রসর হচ্ছে এই ডেল ভি এর মানটা তত ছোট হতে থাকছে, এবং মজার বিষয় হচ্ছে এই ডেল্টা ভিটা তত v1 এর সাথে ক্রমশ লম্ব হতে যাচ্ছে। এই v1টা তত v2 এর দিকে লম্বভাবে ক্রিয়াশীল হতে যাচ্ছে। এভাবে কিউ বিন্দু যত পি এর দিকে অগ্রসর হতে থাকে তত কিন্তু ডেল ভি এর মানটা তত কমতে থাকে, এবং ডেল ভি এর ডাইরেকশনটা তত v1 এর সাপেক্ষে লম্ব হতে থাকে। এবং এভাবে আলটিমেটলি আস্তে আস্তে যখন একেবারে পি পয়েন্টে চলে আসবে, তাহলে একেবারে পি পয়েন্টে এই হবে ডেল ভি এর ডাইরেকশন, আর এই হবে v1 এর ডাইরেকশন যখন, এবং সেটা কখন হবে যখন কিউ বিন্দু ক্রমশ p1 এর দিকে অগ্রসর হতে যাচ্ছে। এবং তাই এই অবস্থানে যদি এটাকে a হিসেবে ডিনোট করা হয় তাহলে a কে আমরা এরকম ভাবে ডিনোট করতে পারি, লিমিট ডেল্টা t টেন্ডস টু 0 ডেল ভি ডেল টি। এটা হলো তখন তার তাৎক্ষণিক ত্বরণ। আর এদিকে আমরা যে ত্বরণটা উল্লেখ করেছি, যেমন ধরো এই অবস্থানে যে ত্বরণটা হবে সেই ত্বরণটা কিন্তু গড় ত্বরণ, আর এই অবস্থানে যে ত্বরণটা হবে সেই ত্বরণটা কিন্তু তাৎক্ষণিক ত্বরণ। এবার এখন মূল বিষয়বস্তু যেটা হলো যে সেটা হলো এই অবস্থানে দেখো পি অবস্থানে বস্তুর যে তাৎক্ষণিক গতিবেগ, সেই তাৎক্ষণিক গতিবেগের সাথে যে এটা বা ত্বরণটা তখন লম্ব হয়ে গেছে, এবং এখানে আমরা যে v1 আর যে v2 ধরেছি সেই v2র গতিবেগের মানটা কিন্তু স্থির, মানে এখানে v1 mod of v1 is equal to v2। এই যদি হয়ে থাকে দেখো তাহলেও কিন্তু এই গতির ক্ষেত্রে একটা ত্বরণ থেকে থাকে, এবং সেই ত্বরণটা দেখো এখানে গতিবেগের মানের কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, ঘটাচ্ছে কি না গতিবেগের দিকের পরিবর্তন ঘটাচ্ছে। যেমন দেখো এই মুহূর্তে তার তাৎক্ষণিক ত্বরণ এই দিক বরাবর, সেই যদি এই অবস্থানে আসে, এই অবস্থানে যদি গতিবেগ v2 হয় তাহলে এই অবস্থানে তাৎক্ষণিক ত্বরণ কিন্তু সেন্টার ওয়াইজ বা কেন্দ্রাভিমুখী। সুতরাং দেখো ত্বরণ সম্পর্কে আমাদের যে ধারণা ছিল যে গতিবেগের পরিবর্তন মানেই হচ্ছে অনেকটা গতিবেগের মানের পরিবর্তন, কিন্তু গতিবেগের মানের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যদি গতিবেগের পরিবর্তন না ধরা হয় তাহলেও কিন্তু আমরা ত্বরণকে প্রকাশ করতে পারি, এবং সেই ত্বরণ কিন্তু গতিবেগের মানের পরিবর্তন না ঘটিয়ে গতিবেগের দিকের পরিবর্তন ঘটায়। এবং এই ধরনের ত্বরণই কিন্তু বৃত্তীয় গতির ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা পালন করে, এবং সেই ত্বরণটা আর কোনো ত্বরণ নয়, সেই ত্বরণ হচ্ছে
অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এবার বৃত্তীয় গতির মূল আলোচনায় আসা যাক। তাহলে বৃত্তীয় গতি হচ্ছে, যদি আমরা সুষম বৃত্তীয় গতি ধরি, ধরো সুষম বৃত্তীয় গতি, সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুটা কেন্দ্র বা অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা নির্দিষ্ট কৌণিক বেগে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, এবং এই ধরনের গতির ক্ষেত্রে যে কোনো একটা মুহূর্তে বস্তুর তাৎক্ষণিক গতিবেগের সাথে ত্বরণ সব সময় লম্ব হয়। যেমন এই অবস্থানে তাৎক্ষণিক গতিবেগ যদি v হয়, এই অবস্থানে তার ত্বরণ হবে ar মানে রেডিয়াল বরাবর। তাহলে এই অবস্থানে বস্তুর তাৎক্ষণিক গতিবেগ যদি v হয়, তাহলে তার এই অবস্থায় তার ত্বরণ হবে এই দিক বরাবর, আর এই অবস্থানে যদি v হয় তার ত্বরণ হবে এই বরাবর। লক্ষ্য করার বিষয় হলো সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর তাৎক্ষণিক গতিবেগের সাথে যে ত্বরণ সেটা লম্ব হয়, এবং দেখো ত্বরণের কোনো উপাংশই কিন্তু তাৎক্ষণিক গতিবেগ বরাবর কাজ করে না, কারণ দুটো পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল। সেই কারণে সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে বস্তুর দ্রুতি বা বেগের মানের কোনো পরিবর্তন হয় না, শুধু তার দিকের পরিবর্তন হয়। এবং যেহেতু অভিকেন্দ্র ত্বরণ বস্তুর বেগের দিকের পরিবর্তন ঘটায়, তাই এই সেন্সে এটাকে ত্বরণ হিসেবে ধরা যায়। আশা করি এবার সুষম বৃত্তীয় গতি সম্পর্কে অনেকটা ধারণাই ক্লিয়ার হয়েছে। এবার অভিকেন্দ্র ত্বরণ সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানা যাক। মানে এই হচ্ছে বস্তু বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। মনে করা যায় একটা নির্দিষ্ট মুহূর্তে সে এই অবস্থানে এলো, যেখানে তার তাৎক্ষণিক গতিবেগ, এখানে আমি ধরে নিচ্ছি এটা ধরো v, এবং একটা নির্দিষ্ট সময় সে তারপরে এই b অবস্থানে গেল, যেখানে এখানেও তার তাৎক্ষণিক গতিবেগ v। তার এখানে দেখো দুই অবস্থানে গতিবেগের মানের কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু তার দিকের পরিবর্তন ঘটেছে, সেই কারণেই এখানে গতিবেগের পরিবর্তন ঘটেছে। এবং এখান থেকে এই সরণটাকে আমি ds ধরতে পারি, যেখানে এই কোণটা হচ্ছে ফাই এবং এইটা হচ্ছে r। কেন্দ্র থেকে তার বস্তুর যখন বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে, তখন কেন্দ্র থেকে তার অবস্থানের দূরত্বটা তার বৃত্তাকার পথের ব্যাসার্ধের সাথে সমান হয়, এবং সেই ব্যাসার্ধটা আমরা ধরেছি r। এবার দেখো এই গতিবেগগুলোকে আমরা একটু ভালোভাবে আঁকি। এই দিক বরাবর একটা v আছে, আর এই দিক বরাবর আরেকটা v আছে, এইটা, আর এইটা হবে আমার ডেল্টা v। এটাও v এই দিক বরাবর ক্রিয়াশীল, এটাও v এই দিক বরাবর ক্রিয়াশীল। এখন যেহেতু এই r দেখো এই অবস্থানে এর অবস্থান ভেক্টরটা এই তাৎক্ষণিক গতিবেগের সাথে লম্ব, আবার এই অবস্থানে তাৎক্ষণিক গতিবেগের সাথে তার অবস্থান ভেক্টরটা লম্ব, সুতরাং দেখো এই কোণটাকেও আমরা ফাই হিসেবেই ধরতে পারি। এবং একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে এ ও বি ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। তাই এবার যদি সদৃশকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে সদৃশকোণী ত্রিভুজের সদৃশতার ধর্ম অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি del of v by v is, আচ্ছা আমরা ম্যাগনিটিউডই ধরছি, v equal to ds by r। এটা লিখতে পারি সদৃশতা অনুযায়ী।
অতএব del v is equal to v ds v by r to ds, অবশ্যই এটা মোট। এবার যদি বি বিন্দুটা ক্রমশ এ বিন্দুর দিকে অগ্রসর হয় তখন এই ds এর দৈর্ঘ্যটা ক্রমশ ছোট হতে থাকে এবং আলটিমেটলি যখন একদম কাছাকাছি আসে আমরা যদি লিমিট নিই, ধরা যাক এটা ডেল্টা টিতে সময় গেছে, এবার এটা হলো তার মানে d অফ ডেল্টা v dt এবং এটাই ত্বরণের মান। সেটা কত এলো? সেটা এলো v স্কয়ার বাই r, যেখানে ds dt হলো এই বিন্দুতে তাৎক্ষণিক গতিবেগের মান, সেটা হচ্ছে v। সুতরাং দেখো অভিকেন্দ্র ত্বরণের যে মানটা সেটা হয় v স্কয়ার বাই r এবং এই মানটা সবার কাছে পরিচিত। কিন্তু এখানে বলার উদ্দেশ্য হলো যে অভিকেন্দ্র ত্বরণের ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করে দেখো যে এখানে যে গতিবেগের পরিবর্তনটা ঘটছে, যে গতিবেগের পরিবর্তনটা গতিবেগের মানের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে নয়, সেটা হচ্ছে গতিবেগের দিকের পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই পরিবর্তন ধরা হচ্ছে এবং এটাই এই অভিকেন্দ্র ত্বরণের মূল লক্ষণীয় বিষয়। এবার বস্তুর আবর্ত গতি সম্পর্কে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সে আলোচনাটা পুরোপুরি সুষম বৃত্তীয় গতিকে আলোচনা করা হলো। এবার প্রশ্ন উঠতে পারে তাহলে বস্তুর গতি যদি সুষম না হয় এবং সুষম বা অসম এই দুই বৃত্তীয় গতিকে কি জেনারেল ভাবে ডিসকাস করা যাবে? তাহলে এখন আমরা সেইটা একটু চেষ্টা করে দেখি। ধরা যাক এই হলো বস্তু যেখানে সে তার সুষম বৃত্তীয় গতি সম্পাদন করে যাচ্ছে। মনে করা যাক একটা নির্দিষ্ট অবস্থানে তার অবস্থান ভেক্টরটা অনুভূমিক অক্ষের সাথে থিটা কোণ করে আছে। এখন এটা হচ্ছে x, এটা হচ্ছে y এবং বস্তুর এই অবস্থান বা পজিশনকে আমি এই দুটো অক্ষের সাপেক্ষে পর্যালোচনা করতে পারি। এখন বস্তুর যে এই অবস্থান ভেক্টরটা তার এই বরাবর এবং এই বরাবর তার উপাংশ থাকবে, ভেক্টরের রেজলিউশন বা সমকোণিক বিভাজনে আমরা সেই তথ্যই পেয়েছি। এবার ভেক্টরের সমকোণিক বিভাজনে দেখো এই যদি ভেক্টর হয়ে থাকে তাহলে সেই ভেক্টরকে আমরা দুটো পারস্পরিক লম্ব অক্ষ বরাবর বিভাজিত করে থাকি। কেন? তার কারণ একদিক বরাবর উপাংশের গণনা অন্য দিক বরাবর গণনা দ্বারা প্রভাবিত হয় না এবং দুটো পারস্পরিক লম্ব অক্ষের পরিপ্রেক্ষিতে আলোচনার সুবিধে হচ্ছে এইটা। এবার আমরা অবশ্যই এই অবস্থান ভেক্টরকে এই দুই এই অবস্থান ভেক্টরের এই দুই দিক বরাবর উপাংশ নিয়ে এই ভেক্টরকে পর্যালোচনা করতে পারি। এবার এখানে কিন্তু আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যদি আমরা বৃত্তীয় গতিকে একটু ভালোভাবে দেখি তাহলে দেখো বস্তুর এই যে অবস্থান ভেক্টরটা, যে অবস্থান ভেক্টরের যে মানটা সেই মানটা কিন্তু অপরিবর্তনীয়। বস্তু তার অবস্থানটা যদি এখান থেকে এখানে পরিবর্তন করে তার কিন্তু অবস্থান ভেক্টরের মানটা একই থাকছে, কিন্তু যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। সুতরাং আমরা যদি এটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেম বা পোলার নির্দেশতন্ত্রে আলোচনা করি তাহলে অনেক সুবিধা হবে। তার কারণ বস্তুর বিভিন্ন অবস্থানকে আমরা শুধু থিটা বা অ্যাঙ্গেলের পরিবর্তনের সাপেক্ষে প্রকাশ করতে পারি, কারণ এখানে আর কনস্ট্যান্ট। এবার যদি পোলার নির্দেশতন্ত্রের পরিপ্রেক্ষিতে দেখি আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেখো
এই দিক বরাবর যে ডাইরেকশন সেটা ব্যাসার্ধ বরাবর, আর এই দিক বরাবর যে ডাইরেকশন সেটা হচ্ছে স্পর্শক বরাবর, এবং বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ স্পর্শকের সাথে লম্ব হয়। সুতরাং আমি যদি ব্যাসার্ধ বরাবর একটা অক্ষ নিই এবং স্পর্শক বরাবর যদি আরেকটা অক্ষ নিই, তাহলে এই দুটো অক্ষ কিন্তু পরস্পরের সাপেক্ষে লম্বভাবে অবস্থান করে, এবং বস্তুর অবস্থানকে কিন্তু আমরা এই দুটো অক্ষের পরিপ্রেক্ষিতেও পর্যালোচনা করতে পারি। যদি করে দেখি, ধরা যায় এই বরাবর একক ভেক্টর হচ্ছে ER এবং এই বরাবর একক ভেক্টর হচ্ছে ET, এবং এই বরাবর একক ভেক্টর হচ্ছে অবভিয়াসলি I, এবং এই বরাবর একক ভেক্টর হচ্ছে J। তাহলে এখানে যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখো এটা হলো x, এটা হলো y, এবং এই বরাবর হচ্ছে I এবং এই বরাবর হচ্ছে J, এবং এইটা দেখো থিটা। এই যদি সিচুয়েশন হয়, তাহলে দেখো এই বরাবর একক ভেক্টর গুলো যেমন I, J, ET আর ER, এদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেগুলো কি? সেগুলো হচ্ছে দেখো ER মানে হচ্ছে I cos থিটা প্লাস J sin থিটা, বা এটাকে এখানে লিখি কারণ এগুলো আমাদের লাগবে। দেখো ET আর ইকুয়াল টু I cos থিটা প্লাস J sin থিটা, আর ET মানে হচ্ছে মাইনাস I sin থিটা প্লাস J cos থিটা। মানে এটা যদি থিটা হয়, এটা এখান থেকে পরিষ্কার এই যে এই রিলেশনটা পাওয়া যাবে। তো এটা জ্যামিতি থেকেই প্রমাণ করা যায়। এবার দেখো তার মানে এই ER আর ET এর পরিপ্রেক্ষিতে যদি আমি ওর অবস্থান ভেক্টরটাকে ডিনোট করি, এই অবস্থান ভেক্টরটা যদি R হয়, তাহলে দেখো R মানে হচ্ছে R ER, মানে ভেক্টর মানে তার মান এবং সেই দিক বরাবর একক ভেক্টর। তাহলে এই হচ্ছে তার অবস্থান ভেক্টর। তাহলে dr dt বা গতিবেগকে কিভাবে ডিনোট করব? r d dt অফ ER, কারণ এখানে r টা কনস্ট্যান্ট। তাহলে অতএব এটাই তো তার তাৎক্ষণিক গতিবেগ dr dt, সেটা r d dt অফ I cos থিটা প্লাস J sin থিটা। তাহলে অতএব V is equal to R I minus sin theta plus J cos theta d theta dt। অতএব V is equal to R omega minus I sin theta plus J cos theta। অতএব V is equal to R omega ET। দেখো লক্ষ্য করার বিষয় হচ্ছে এই হচ্ছে সমবৃত্তীয় গতি, এই যদি R হয় এই দিক বরাবর দেখো V হবে সমান হচ্ছে R ওমেগা ET, কারণ গতিবেগটা দেখো তার ট্যানজেনশিয়াল বরাবর। এখানেও যদি R হয় এই দিক বরাবর হবে V is equal to R ওমেগা ET, কারণ বৃত্তীয় গতির শুরুতে আমরা এই ক্লেমটাই তো করেছিলাম যে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে বস্তুর যে তাৎক্ষণিক গতিবেগ সেটা সেই বিন্দুতে ওই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর হবে, এবং এখান থেকে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো এরপরে যদি বস্তুর ত্বরণটাকে আমরা নিই, তাহলে ত্বরণ কি হবে? ত্বরণ হচ্ছে A মানে হচ্ছে dV dt। এবার এটা ডেরিভেটিভ হবে সমান হচ্ছে R d dt of omega ET।
সমান আর সমান আর ওমেগা ডি ডিটি অফ ইটি প্লাস অফ আর ইটি ডি ওমেগা ডিটি। এবার আর ওমেগা ডি ডিটি অফ মাইনাস আই সাইন থিটা প্লাস জে কস থিটা প্লাস অফ ইটি ডি ডিটি অফ আর ওমেগা সমান আর ওমেগা ডি থিটা ডিটি বেরিয়ে এলো মাইনাস আই কস থিটা মাইনাস জে সাইন থিটা প্লাস অফ ইটি ডিভি ডিটি, কারণ v ইকুয়াল টু আর ওমেগা সমান মাইনাস আর ওমেগা স্কোয়ার আই কস থিটা প্লাস জে সাইন থিটা প্লাস অফ ইটি ডি ডিটি অফ ভি। তাহলে এটা দাঁড়ালো আর ওমেগা স্কোয়ার ই আর প্লাস অফ ডিভি ডিটি ইটি। এবার লক্ষ্য করে দেখো, তার মানে এই হলো ত্বরণ মাইনাস আর ওমেগা স্কোয়ার ই আর প্লাস অফ ডিভি ডিটি ইটি। এই ত্বরণটা এবার লক্ষ্য করে দেখো, এবারে এক এক কটা টার্ম পর্যালোচনা করে দেখা যাবে। তাহলে সুষমবৃত্তীয় গতির ক্ষেত্রে a ইকুয়াল টু কত হবে, কারণ এই টার্মটা তখন 0 হবে, কারণ বস্তুর গতিবেগের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে সেক্ষেত্রে মাইনাস আর ওমেগা স্কোয়ার ইআর মানে হচ্ছে এই যদি সে বৃত্তপথে তার গতি সম্পাদন করে, এই দিক বরাবর ইআর যদি হয়, তাহলে ঠিক এই দিক বরাবর হবে এ ইজ ইকুয়াল টু মাইনাস আর ওমেগা স্কোয়ার ইআর। এবং এটাই তো আমরা প্রথমে সুষমবৃত্তীয় গতির আলোচনার ক্ষেত্রে পেয়েছি, যে কেন্দ্র অভিমুখী একটা ত্বরণ ক্রিয়া করে বা কেন্দ্র অভিমুখী একটা বল ক্রিয়া করে, এবং এটাই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। এবার এরপরে যদি এই টার্মটা 0 চলে আসে, দেখো এই সুষমবৃত্তীয় গতির জন্য ধরো এই বিন্দুতে আমার এই টার্মটা থাকছে না 0, কেন? তার কারণ এই টার্মটাই অ্যাকচুয়ালি ত্বরণটাকে কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে, এবং এর গুরুত্বই হচ্ছে যে বস্তুকে বৃত্তাকার পথ বরাবর নিজের গতিটাকে সম্পাদনে সাহায্য করা। এখন এই টার্নটা যদি না থাকে, তাহলে বস্তু যে কার্ভ পথে যে টার্নটা, যে বক্রপথ যে অনুসরণ করাটা, সেই ব্যাপারটা থাকবে না। তাহলে এই অবস্থানে তার ত্বরণটা সোজাই ট্যানজেনশিয়াল বরাবর হবে, এবং এটা আর কিছুই নয়, এটা হচ্ছে সিম্পলি তার সরল রৈখিক গতির উদাহরণ। কারণ এখানে বাঁকবার বা বক্রপথ অনুসরণ করার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই টার্নটা নেই, এবং সেটা এই ইটি বা ট্যানজেনশিয়াল বরাবর কাজ করবে। যদি দুটোই থাকে, দেখো সুষমবৃত্তীয় গতির ক্ষেত্রে এই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, এই তাৎক্ষণিক বেগ, আর এই হচ্ছে ত্বরণ এ, আর এই হচ্ছে ভি, যেখানে এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে সুষমবৃত্তীয় গতির জন্য।
কিন্তু এবার যদি বস্তুর ক্ষেত্রে এই যদি গতিবেগ হয়, ত্বরণটা যদি এই দিক বরাবর হয়, তাহলে কিন্তু দেখো একটা ত্বরণের একটা উপাংশ কিন্তু কেন্দ্র বরাবর কাজ করবে, সেটা হচ্ছে এ পারপেন্ডিকুলার, আর একটা উপাংশ দেখো এ প্যারালাল, যেটা তার গতিবেগের কিন্তু বৃদ্ধি ঘটাবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো ত্বরণের কোনো উপাংশই তার গতিবেগ বরাবর থাকে না, সেই জন্য গতিবেগের মানের কোনো পরিবর্তন ঘটাতে পারে না এই ত্বরণ। কিন্তু এই ত্বরণের ক্ষেত্রে যেহেতু একটা উপাংশ তার গতিবেগের দিক বরাবর রয়েছে, তাহলে এই ত্বরণের এই উপাংশটার গতিবেগের বৃদ্ধি ঘটাবে, আর এই উপাংশটা তাকে বক্রপথ বজায় রাখতে সাহায্য করবে। এবং গতিবেগটা যদি ঠিক এরকম ভাবেই হয়, এই যদি এ হয়, তাহলে এক্ষেত্রেও একই তথ্য, যে এ পারপেন্ডিকুলার আর এই দিক বরাবর একটা এ প্যারালাল থাকবে। এখানে কিন্তু ত্বরণের এই উপাংশটা তার গতিবেগের মানের হ্রাস ঘটাবে, আর এই উপাংশটা সে বক্রপথ বজায় রাখতে সাহায্য করবে বস্তুকে। সুতরাং এই দুটো গতির জন্য এটাকে বলা হয় নন ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখানে এই দুটোই টার্ম থাকবে। দেখো সুষমবৃত্তীয় গতির জন্য এই টার্মটা থাকে না, কিন্তু এই আর সরলরৈখিক গতির জন্য কিন্তু এই টার্মটা থাকে না। কিন্তু যদি অসমবৃত্তীয় গতি হয়, যেখানে বস্তুর গতিবেগের মানের পরিবর্তনের সাথে সাথে সে তার বক্রপথে গতিকে বজায় রাখে, তাহলে সেক্ষেত্রে এই ত্বরণের এই দুটো উপাংশই থাকবে। এবং এই আলোচনায় বাস্তবিকভাবে আবর্ত গতি সম্পর্কে সবচেয়ে জেনারেল আলোচনা বা জেনারেল ডিসকাশন, যেখানে ইউনিফর্মের সাথে সাথে নন ইউনিফর্ম সার্কুলার মোশনটাকেও তুমি আলাদাভাবে ডিস্টিংগুইশ করতে পারবে। একটা যদি প্রবলেম ডিসকাস করা যায়, তাহলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়। প্রবলেমটা ধরো এরকম, মনে করা যাক একটা সুতোকে এভাবে ঝুলিয়ে, একটা বস্তুকে সুতোয় বেঁধে এভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন এই অবস্থানে তার ওজন কাজ করছে mg, আর এই অবস্থানে দড়ির টান কাজ করছে t। এবার যদি এই অবস্থানে তাকে একটা অনুভূমিক বেগ দিয়ে দেয়া যায়, তাহলে কিন্তু বস্তুটা এবার এরকম বক্রপথ অনুসরণ করবে, কারণ এই বরাবর ট্যানজেনশিয়াল একটা ফোর্স থাকবে, এবং সেন্টার ওয়ার্ড আরেকটা ফোর্স থাকবে। এবং মনে করা যাক সে এখানে এসে উঠলো বস্তুটা, এবং এখানে টানটা ধরে নিলাম টি ড্যাশ হলো। এখানে মনে করা যাক অনুভূমিক গতিবেগটা হচ্ছে v1, এখানে অনুভূমিক গতিবেগের মান হচ্ছে ধরো v2, যেখানে v2টা হচ্ছে এই দিক বরাবর ক্রিয়াশীল আর v1টা এই দিক বরাবর ক্রিয়াশীল। এখন বলা আছে যে v1 সমান হচ্ছে নট অফ v1, এটা হচ্ছে √g * l, যেখানে l হচ্ছে দড়ির দৈর্ঘ্য। যখন t ড্যাশ বস্তুর ওজনের সাথে সমান হবে, মানে এই মুহূর্তে মনে করা যাক এই অবস্থান ছেড়ে বস্তুটা বি অবস্থানে এসছে, এবার বি অবস্থানে যখন বস্তুটার টান তার ওজনের সাথে সমান হচ্ছে, সেই মুহূর্তে গতিবেগের মানটা কত, এবং এইটা যদি উল্লম্ব অক্ষের সাপেক্ষে একটা নির্দিষ্ট কোণ করে থাকে, তাহলে এই কোণটারও মান কত। আশা করি প্রবলেমটা বোঝাতে পেরেছি, যে এই অবস্থানে বস্তুটাকে ঝুলিয়ে দিয়ে সেই অবস্থানে বস্তুটার উপর অনুভূমিকভাবে যদি √gl মানের গতিবেগ প্রদান করা হয়, তাহলে বি অবস্থানে এসে যখন ওর টানটা ওজনের সাথে সমান হবে, তখন তার স্পর্শক বরাবর গতিবেগের মান কত হবে, এবং উল্লম্ব অক্ষের সাপেক্ষে দড়িটা কত কোণে আনত থাকবে। এখন এখানে দেখো, এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো সেটা হচ্ছে এই যদি বস্তু হয় এবং বস্তুটা যদি এই
বক্রপথ অনুসরণ করে, ধরো এই অবস্থানে মনে করা যায় এই কোণটা হচ্ছে ফাই, তাহলে এই অবস্থানে তার ওজন এদিকে কাজ করে mg, এবং তার দুটো উপাংশ থাকে, এই দিক বরাবর উপাংশের মান হচ্ছে mg cos phi, mg sin phi, এবং এই দিক বরাবর উপাংশের মান হচ্ছে mg cos phi, যেখানে এইটা হচ্ছে phi, এবং এই অবস্থানে টানটা ধরো t। এবার দেখো ওজনের এই যে উপাংশটা কিন্তু এই মুহূর্তে যে গতিবেগ v তার বিপরীত দিকে ক্রিয়া করছে। সুতরাং এই ওজনের এই উপাংশটা কিন্তু তার গতিবেগের মানের হ্রাস ঘটাবে, এবং যত বস্তু উপরের দিকে উঠতে থাকবে তত mg sin থিটার মান বাড়তে থাকবে, যার ফলে v তত কমতে থাকবে। আর ওজনের এই mg cos থিটা উপাংশটা এটা টানের বিপরীত দিকে কাজ করে, এবং আলটিমেটলি t মাইনাস mg cos থিটা সেইটা হয়ে যায় m v স্কয়ার বাই l, কারণ এক্ষেত্রে t বা টেনশনটা অবশ্যই ডমিনেট করতে হবে, নালে বস্তুটা এদিকে ছিটকে আসার প্রবণতা থাকবে। সুতরাং এদের যে লব্ধিটা সেটা সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বলের যোগান দেয়, আর এখানে mg sin থিটা উপাংশটা তার গতিবেগের মানে হ্রাস ঘটায়। এবার দেখো বস্তুটা যদি এখানে ওঠে, বস্তুটা যদি এখানে থিটা আসে, তাহলে দেখো উল্লম্ব অনুভূমিক থেকে সে ধরে নিলাম h উচ্চতায় উঠলো, তাহলে এইটা হয়ে যাবে আমার l মাইনাস h, এটা হবে l, এবং একটু লক্ষ্য করে দেখতে পাবে যে cos থিটা ইজ ইকুয়াল টু l মাইনাস h বাই l, অতএব h ইজ ইকুয়াল টু l ইন্টু 1 মাইনাস cos থিটা। এই পরিমাণ অনুভূমিক থেকে এই পরিমাণ উচ্চতা সে উঠবে। এবার সরাসরি প্রবলেমে আসা যাক। দেখো প্রবলেমে আসার আগে আরেকটা ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হবে, যে এই দড়ি সমেত যে বস্তুটা যেটা পেন্ডুলামের মতো দুলছে, সেইটা আর পৃথিবীকে যদি একটা সিস্টেম হিসেবে ধরা যায়, তাহলে এদের মধ্যে যে বলটা কাজ করে সেই বলটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষীয় বল, এবং আমরা জানি যে মহাকর্ষীয় বল একটি সংরক্ষী বল। তাই এই অবস্থানে মোট যান্ত্রিক শক্তি বি অবস্থানে মোট যান্ত্রিক শক্তির সাথে সমান হবে। সুতরাং এই অবস্থানে মোট স্থিতিশক্তি প্লাস গতিশক্তি মানে হাফ m v1 স্কয়ার প্লাস অফ 0 মানে স্থিতিশক্তি 0 সমান হচ্ছে হাফ m v2 স্কয়ার প্লাস অফ mgl ইন্টু 1 মাইনাস cos থিটা। কারণ অনুভূমিক থেকে সে যদি h উচ্চতা ওঠে তাহলে সেটা এই সমীকরণ দ্বারা নির্ধারিত হয়। তাহলে এবার দেখো v1 স্কয়ার সমান হচ্ছে v2 স্কয়ার প্লাস অফ টুয়াইস gl ইন্টু 1 মাইনাস cos থিটা। আবার দেখো এই অবস্থানে তার যে টানটা মানে t ড্যাশ মাইনাস অফ mg cos থিটা সমান হচ্ছে m v2 স্কয়ার বাই l। এবার t ড্যাশটা আমার বলা আছে mg এর সাথে সমান মাইনাস mg cos থিটা সমান হচ্ছে m v2 স্কয়ার বাই l। অতএব g1 মাইনাস cos থিটা সমান হচ্ছে v2 স্কয়ার বাই l। অবভিয়াসলি এখান থেকে 1 মাইনাস cos থিটাটা বার করে আমি এখানে পুট করছি। অতএব v1 স্কয়ার সমান হচ্ছে v2 স্কয়ার প্লাস অফ টুয়াইস gl ইনটু টুয়াইস l ইনটু
v2 স্কয়ার বাই n। অতএব v1 স্কয়ার সমান হচ্ছে 3 v2 স্কয়ার। অতএব v2 স্কয়ার ইজ ইকুয়াল টু v1 স্কয়ার বাই 3। অতএব v2 স্কয়ার সমান হচ্ছে gl বাই 3, কারণ এখানে এটা রুট gl। অতএব v2 ইজ ইকুয়াল টু রুট ওভার gl বাই 3। দেখো এটা এক্সপেক্টেড, কারণ v1 এর যে ভ্যালু v2 ভ্যালু অনেক কমে গেছে। কেন? তার কারণ এখানে mg cos থিটা বা mg sin থিটা, যেটা ওজনের উপাংশ, সেটা তার গতিবেগের মানকে ক্রমশ কমিয়ে দিচ্ছে। এবার যেই আমি মান পেয়ে গেছি, তাহলে এবার এই 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 ইকুয়েশন থেকে আমি ওর ইনক্লিনেশনটা বার করে নিতে পারবো। অতএব cos থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/3 সমান হচ্ছে 2/3। এভাবে আমি ইনক্লিনেশনটাও পেয়ে যাব। সুতরাং দেখো এই এই অবস্থান থেকে যত সে উপরে উঠছে তত দেখো ভি, এই যে ভিটা আছে ভিটা কমছে, কারণ এমজি সাইন থিটা তার বিপরীত দিকে কাজ করছে বলে। এবং ওজনের আরেকটা উপাংশ সে তার অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। এবং আশা করছি যে এই ধরনের প্রবলেম ডিসকাশনের পর আবর্তগতি সম্পর্কে যে ধারণাটা, সেটা আরো অনেক সুস্পষ্ট হয়েছে।